নমস্কার, আমি অর্ণব। তো হলো কি, সামান্য জ্বর হওয়ায় ঝিন্টুকে বিয়ে বাড়ি নিয়ে গেল না তার নিষ্ঠুর বাবা মা। ঝিন্টু মারাত্মক বোর হতে হতে ভাবল, বাড়িতে বাবা মা নেই, এই সুযোগে একটা অ্যাডভেঞ্চার তো অন্তত তাকে করতেই হবে। তো ভদ্র বাচ্চার এক কথা, সেই কথা মতো পুরনো বাক্স প্যাটরা হাতড়াতে হাতড়াতে তার হাতে এসে পড়ল একটা শিয়াল মুখ চিমটে। আর সেই চিমটের আংটা ধরে টানতেই একটা অভাবনীয় ঘটনা ঘটে গেল ঝিন্টুর সঙ্গে। কি ঘটনা, সেই কথাই তো বলবো আজকের গল্পে। যারা যারা ইন্টারনেট পরিষেবার মধ্যে আছেন সকলেই সেই গল্পটা মন দিয়ে শুনবেন, আর যারা অ্যাডভেঞ্চার করতে গেছেন বলে নেটওয়ার্ক পাচ্ছেন না তাদেরও ধরে এনে গল্প শোনান, কারণ আমাদের ঝিন্টুর থেকে বড় অ্যাডভেঞ্চারিক এই পৃথিবীতে আর নেই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, পরশুরামের কাহিনী শিবামুখী চিমটে। ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন, 99.4। আজ রাত্রিরে শুধু দুধ বার্লি খাবি, ঘুরে বেড়াবি না একদম, এই ঘরে চুপচাপ শুয়ে থাকবি। আমাদের ফিরতে আর কত রাতি বা হবে, এই ধর রাত 12টা। ঠোঁট ফুলিয়ে ঝিন্টু বলল, বারে তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি একলাটি বাড়িতে পড়ে থাকবো। আরে ধুর, ওকে কি ভোজ বলে নাকি? মাছ নেই, মাংস নেই, শুধু ওই তেঁতুলের পোলাও, লঙ্কার ঝোল আর টক দই। যজ্ঞস্বামী আইয়ার ওর অফিসের বড় সাহেব, তাঁরই মেয়ের বিয়ে, আর আইয়ার গিন্নিও অনেক করে বলেছে, তাই যাচ্ছি। তোর জন্যই দেখ না, এই মেকানো রইল, হাওড়া ব্রিজ তৈরি করিস। সুকুমার রায়ের 3খানা বইও রেখে গেলাম, ছবি দেখিস। কিন্তু বেশি পড়িস নি যেন, মাথা ধরবে। তোর পিসিকে আমি বলে যাচ্ছি, রাত 8:30টায় দুধ বার্লি দেবে, খেয়ে শুয়ে পড়বি, কিন্তু পিসি আজকে তোর কাছে শোবে। না না, পিসিকে শুতে হবে না, তার ভীষণ নাক ডাকে, আমার ঘুম হবে না মা, আমি একলাই শোবো। আচ্ছা বেশ বেশ, তাই হবে। ঝিন্টুর বয়স 10, লেখাপড়ায় মন্দ নয়, কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত। তার মা, বাবা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল, আর সে একলা বাড়িতে পড়ে রইল, এটা তার কাছে অসহ্য। একটু জ্বর হয়েছে তো কি হয়েছে, সে এখনই 2 মাইল দৌড়ুতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে ওই তেতলার ছাদে উঠে যেতে পারে। বাড়িতে গল্প করারও লোক নেই। পিসিটাও যেন কি, দুপুরবেলা আপিসে যায় আর সকালে বিকেলে রাত্রিরে শুধু নভেল পড়ে। ঝিন্টুর ক্লাস ফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ, কত রকমের গল্প বলতে পারে। জিতু তাকে বলে, হ্যাঁ রে ঝিন্টু, তো সরসী পিসি রোজ সেজেগুজে আপিস যায় কেন? মালা জপবে, বড়ি দেবে, নারকেল নাড়ু, আমসত্ত্ব কুলের আচার বানাবে, তবে না সে পিসিমা। মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ তৈরি করল, আবার খুলে ফেলল। রাত্রি 8টার সময় সরসী পিসি তাকে দুধ বার্লি খাইয়ে বলল, এইবার ঘুমিয়ে পড়ো ঝিন্টু। ঝিন্টু বললে, 8:30টায় বুঝি লোকে ঘুমোয়? তুমি তো অনেক বই পড়ো পিসি, তার থেকে একটা গল্প বলো না। সরসী উত্তর দিল, ওসব তোর ভালো লাগবে না, খালি প্রেমের গল্প পড়ো বুঝি। অত জ্যাঠা ছেলে কেন রে তুই? বড়দের জন্য লেখা গল্প ছোটদের কি ভালো লাগে? এই তো সেদিন তোর মা শেষের কবিতা পড়ছিল, তুই শুনে বললি বিচ্ছিরি। আলো নিবিয়ে দিয়ে ঘুমিয়ে পড়। সরসী পিসি চলে গেলে ঝিন্টু শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম এলো না। 1 ঘন্টা এপাশ ওপাশ করে সে বিছানা থেকে তড়াক করে উঠে পড়ল। তার মাথায় একটা খেয়াল এসেছে, একটা অ্যাডভেঞ্চার করতে হবে। ডিটেকটিভ, ডাকাত, বোম্বেটে, গুপ্তধন, এইসবের গল্প সে অনেক পড়েছে। আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তাহলে কেমন মজা হয়। সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ প্রজ্যাঠামশাই, অর্থাৎ প্রপিতামহের জ্যাঠা, পিশাচ সিদ্ধতান্ত্রিক ছিলেন। অনেক কাল হলো তিনি মারা গেছেন, কিন্তু তার তোরঙ্গটি তেতলার ঘরে এখনো আছে। সেই তোরঙ্গটা খুলে দেখলে কেমন হয়? ঝিন্টুর একটা টর্চ আছে, 1.5 টাকা দামের একটা পিস্তলও আছে। পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সে তেতলায় উঠল।
সেখানে সিঁড়ির পাশে একটি মাত্র ঘর, তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে। সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো চালালো। তার বৃদ্ধ প্রজাঠামশাই করালিচরণ মুখুজ্জের তোরঙ্গটা ওই একটা কোণেই পড়ে রয়েছে, বেতের তৈরি, তার উপরে মোষের চামড়া দিয়ে মোড়া। অদ্ভুত একটা গড়ন, যেন প্রকাণ্ড এক কচ্ছপ। যে তালা লাগানো আছে তাও ভারী অদ্ভুত। দেওয়ালে একগোছা পুরনো চাবি ঝুলছে। ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করল, কিন্তু পারল না। সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে, হঠাৎ নজরে পড়ল তোরঙ্গের পিছনের কবজা দুটো মূর্ছে পড়ে ক্ষয়ে গেছে। একটু টানাটানি করতেই খসে গেল। ঝিন্টু তখন তোরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেলল। বিশ্রী ছাতা ধরা গন্ধ। উপরে কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে, তার নিচে একগোছা তাল পাতায় লেখা পুঁথি আর 3টে মোটা মোটা রুদ্রাক্ষের মালা। তার নিচে আবার কাপড়, তামার কোষাকুষি, সাদা রঙের সরার মতো কি একটা পাত্র, একটা মরচে ধরা ছোট ছুরি, একটা সরু কলকে, অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটে। ঝিন্টু যদি চৌকস লোক হতো তাহলে সে বুঝত সাদা সরাটা হচ্ছে খড়পর, অর্থাৎ মরার মাথার খুলি, আর ছুরি, কলকে, ন্যাকড়া, চিমটে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম। বিরক্ত হয়ে ঝিন্টু বললে, দত্তর টাকা কড়ি হিরে মানিক কিচ্ছু নেই, তবে চিমটেটি মন্দ নয়। আন্দাজ 1 ফুট লম্বা, মাথায় একটা আংটা, তাতে আবার আরও 3টে আংটা গোছা করে লাগানো আছে। চিমটের গড়নটিও বেশ মজার, টিপলে মুখটা শেয়ালের মতো দেখায়। দুপাশে 2টো চোখ আর কানও আছে। বহুকালের জিনিস হলেও মরচে ধরেনি, বেশ চকচকে। তোরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো। আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল। পাশের ঘরের ঘড়িতে ঠং ঠং করে 10টা বাজল। না, এইবার তার ঘুম পাচ্ছে। শোবার আগে সে আর একবার চিমটেটা ভালো করে দেখল। নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল। আর তারপরেই এক আশ্চর্য কাণ্ড। দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকল। বেটে গড়ন, ফিকে ব্লু ব্ল্যাক কালির মতন গায়ের রং, মাথার চুলে ছুটি বাঁধা, মুখখানা বাঁদরের মতো। নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে হ্যাঁ কিছুটা মিল রয়েছে। পরনে গেরুয়া রঙের নেংটি, পায়ে খড়ম। মূর্তি বলল, কি চাও হে খোকা? ঝিন্টু প্রথমটায় ভয়ে আঁতকে উঠল, কিন্তু সে সাহসী ছেলে, মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে, এখন ভয় পেলে তো চলবে না। ঝিন্টু প্রশ্ন করলে, তুমি কে? আমি ঢুন্ঢু দাস চণ্ড। তোমার পূর্বপুরুষ পিশাচ সিদ্ধ হয়েছিলেন, তা তুমি জানো? আমি সেই পিশাচ। তোমাকেই সেদ্ধ করেছিলেন বুঝি? ধুর বোকা, আমাকে সিদ্ধ করে কার এমন সাধ্য? তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন, আমাকেও বশ করেছিলেন। এই শিবামুখী চিমটেটি, এটি আমি তাকে দিয়েছিলাম। আমাদের মধ্যে বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজালেই আমি হাজির হব, তারপর আমাকে যা করতে বলা হবে আমি তাই করব। কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ, কখনো ধন দৌলতের জন্য আমাকে ফরমাস করেননি। শুধু হুকুম করতেন, ले आओ तंबाकू, ले आओ गंजा, ले आओ उम्दा कारोन बाड़ी बिलायती शराब, ले आओ अच्छी अच्छी भैरवी। তিনি মারা যাওয়ার পর থেকে আমি নিষ্কর্মা হয়ে আছি। শোনো খোকা, আজ হলো বৈশাখী অমাবস্যা। 100 বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের জ্যাঠা করালিচরণ মুখুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন। শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিংকরত্ব থেকে মুক্তি পাব। তারপর যতই চিমটে বাজাও আমি কিন্তু সাড়া দেব না।
এখনো ঘন্টা দুই আছে, তোমার ডাক শুনে আমি এসেছি। বলো কি চাও, কি চাই বলো। একটু ভেবে ঝিন্টু বলল, একটা হাঁসচারু দিতে পারো। হাঁসচারু? সে আবার কি? ঝিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল, এই দেখো, এইরকম জন্তু, হাঁস আর সচারুর মাঝামাঝি। ও, বুঝেছি। কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যায় না, সৃষ্টি করতে সময় লাগবে। ঘন্টাখানেক পরে আমি তোমার কাছে একটা হাঁসচারু পাঠিয়ে দেব। ঝিন্টু বলল, তা না হয় 1 ঘন্টা দেরি হলো, ততক্ষণ আমি ঘুমুবো। কিন্তু তুমি বেশি দেরি করো না যেন, মা বাবা সবাই এসে পড়বে। পিশাচ অন্তর্হিত হল। ঝিন্টু ঘুমোচ্ছিল, হঠাৎ খুটখাট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। আলো জ্বালাই ছিল। ঝিন্টু দেখল একটা কিংভূত কিমাকার জানোয়ার ঘরে ছুটোছুটি করছে। তার মাথা আর গলা হাঁসের মতো, ধর সজারুর মতো, সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে, চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাক প্যাক করে ডাকছে। ঝিন্টু উঠে বসল, আদর করে আ চুচু বলে ডাকল। হাঁসচারুটা পোষা কুকুরের মতো লাফিয়ে 2 থাবা তুলে কোলে উঠতে গেল। কিন্তু ঝিন্টুর হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো। সে বিরক্ত হয়ে বলল, উফ, যা সরে যা, গায়ে যে একটু হাত বুলিয়ে দেব তারও জো নেই। এই ঘরের ঠিক নিচের ঘরটি ষড়শী পিসির। খাওয়ার পর ষড়শী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল। মাথার ওপর দুপতাপ শব্দ হওয়ায় তার ঘুম গেল ভেঙে। বিরক্ত হয়ে বলল, পাঁচি ছেলেটা এখনো ঘুমোয়নি, দাপিয়ে বেড়াচ্ছে চারিদিক। ষড়শী উপরে উঠে ঝিন্টুর ঘরে ঢুকেই চমকে উঠে বলল, ওমা গো, এটা আবার কোত্থেকে এলো? ঝিন্টু বলল, ও আমি পুষেছি, তোমার কোনো ভয় নেই, কিছু বলবে না। কাল নাপিত ডেকে গায়ের কাঁটা ছাড়িয়ে দেব, তাহলেই আর হাতে ফুটবে না। একটু দুধ বিস্কুট এনে দাও না পিসিমা, বেচারার খিদে পেয়েছে। আত্মরক্ষার জন্য ষড়শী ঝিন্টুর খাটের ওপর উঠে বলল, এটাকে কোথায় পেয়েছি শিগগির বল ঝিন্টে। হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল, বলবো কেন তোমাকে? লক্ষ্মীটি, বল কোথা থেকে এলো এটা। আগে দিব্যি করে বলো, কাউকে বলবে না, তাহলে বলবো। কালীঘাটের মা কালী দিব্যি ঝিন্টু, কাউকেও বলবো না, তুই বল আমাকে। ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল। ষড়শীর বিশ্বাস হলো না। বলল, তুই বানিয়ে বলছিস ঝিন্টে। হ্যাঁ, করালি জ্যাঠা পিশাচ সিদ্ধ ছিলেন, এরকমটা আমিও শুনেছি বটে, কিন্তু ও একটা বাজে গল্প। বাজে গল্প? তবে এই দেখো না। ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন করে শব্দ করতেই ধন্ডুদাস চণ্ডের আবির্ভাব হল। ষড়শী ভয়ে কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো। পিশাচ বলল, কি চাই খোকা? ঝিন্টু হুকুম করল, গরম গরম মটর ভাজা, বেশ বড় বড়, বেশি করে দিও, পিসিমাও খাবে। পিশাচ অন্তর্হিত হল। একটু পরেই একটা কাগজের ঠোঁয়া শূন্য থেকে ধপ করে মেঝেতে পড়ল। সদ্য ভাজা বড় বড় মটরে ভর্তি, এখনো গরম রয়েছে। এক মুঠো নিয়ে ঝিন্টু বললে, পিসিমা একটু খেয়ে দেখো না। ষড়শী কালে হাত দিয়ে বললে, অবাক কাণ্ড, পাপের জন্মে এমন দেখিনি, শুনিও নি। কিন্তু তুই কি বোকা রে কোকা, কোথায় 10-20 লাখ টাকা, মস্ত বাড়ি, মোটর গাড়ি, এই সমস্ত চাইবি? তা নয়, চাইলি কেবল হাঁসঝাড়ু আর মোটর ভাজা। ছি ছি ছি। আচ্ছা কাজ কর না, তোর এই চিমটেটি একবারটি আমায় দে তো। পিসির ওপর ঝিন্টুর কোনোদিনই বিশেষ টান নেই। ভেঙচি কেটে বলল, ইস দিলুম আর কি, এই শিয়াল মুখো চিমটে আমি কারুকে দিচ্ছি না। তোমার কোন জিনিস দরকার বলো না, আমি আনিয়ে দিচ্ছি। দেখ ঝিন্টু, তুই তো ছেলে মানুষ, গুছিয়ে বলতে পারবি না আসলে। আচ্ছা, আমি ঢুন্ডু দাসকে ডাকছি, তুমি যা চাও আমাকে বলবে, আর আমি ঠিক সেই কথাই তাকে বলবো। অগত্যা ষড়শী রাজি হল। ঝিন্টু চিমটে নাড়াতেই আবার পিশাচ এসে বলল, কি চাই? ঝিন্টু বললে, ছটপট বলে ফেলো পিসিমা, এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে।
ঝিন্টুর জবানিতে ষড়শী যা চাইলে তার তাৎপর্য এই যে আগে ওই হাঁসঝাড়ু জানোয়ারটাকে বিদায় করতে হবে, তারপরে দুর্লভ তালুকদার নামে এক ভদ্রলোককে ধরে আনতে হবে। তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন, বাসার ঠিকানাটা ঠিক জানা নেই। হাঁসঝাড়ু আর পিশাচ অন্তর্হিত হল। ঝিন্টু বলল, কানপুরের ভদ্রলোককে নিয়ে কি হবে পিসিমা? তাকে আমি বিয়ে করব। বিয়ে করবে কি গো, তুমি তো বুড়ি ধাড়ি হয়েছ। কে বললো আমি বুড়ি ধাড়ি? আমার বয়স তো সবে 25। মাঝে বলে তোমার বয়স 34-35। মিথ্যে কথা, তোর মা হিংসুটে তাই বলে। আর আমি তো বুড়ো মেয়ে, বয়স যাই হোক বিয়ে করব না কেন? পিশাচ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার। 12-13 বছর পূর্বে ষড়শী যখন কলেজে পড়ত, তখন এই দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয়। দুর্লভ বলেছিল, আমার একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, পেলেই আমি তোমাকে বিয়ে করব। কিছুদিন পর দুর্লভ চাকরি পেয়ে কানপুর গেল। সেখান থেকে মাঝে মাঝে চিঠি লিখত, বড় মাগ্গি জায়গা, তোমার উপযুক্ত বাসাও পাইনি, মাইনে মোটে 200 টাকা, দুজনের আর চলবে কি করে? আশা আছে শীঘ্রই 350 টাকার গ্রেডে প্রমোশন পাবো, ভালো কোয়ার্টারও পাবো। লক্ষ্মীটি ষড়শী, ততদিন ধৈর্য ধরে থাকো। তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো, অবশেষে একেবারেই বন্ধ হলো। ষড়শী বুঝল যে দুর্লভ মিথ্যেবাদী, কিন্তু তবু তাকে সে এখনো ভুলতে পারেনি। পিশাচ একটা মোটা লোককে পাঁজাকোলা করে নিয়ে এসে থপ করে মেঝেতে ফেলে বলল, এই নাও খোকা, তোমার পিসির বর। এখন বেহুশ হয়ে আছে, একটু পরেই চাঙ্গা হবে। দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে গিয়ে ঝিন্টু বলল, মামাবাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধ। ও ঢুন্ডু মশাই, একে জাগিয়ে দাও না। পিশাচ বলল, নিশায় ও চুর হয়ে আছে খোকা বাবু, কানপুরের একটা বস্তিতে ওরিয়াদের সঙ্গে আড্ডা দিচ্ছিল, সেখান থেকেই আমি তুলে এনেছি। হে, উঠে পড় শিগগির। ঠেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরে এলো। চোখ মেলে বললে, তোমরা আবার কে? ঝিন্টু বলল, পিসিমা, যা বলবা তুমি একে বলো। আমি পারবো না খোকা, তুই বল না আমার হয়ে। ও মশাই শুনছেন, এ হচ্ছে আমার ষড়শী পিসিমা, বুড়ো মেয়ে, একে আপনি বিয়ে করুন। দুর্লভ বলল, হ্যাঁ, কি কথাই শোনালে, বিয়ে কর বললে বিয়ে করো। পিশাচ বলল, করবি না কি রকম? তোর বাবা করবে। একটা পৈশাচিক চর খেয়ে দুর্লভ বলল, মেরো না বাবা, মেরো না, ঘাট হয়েছে আমার। বেশ 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 বেশ, আমি বিয়ে করব, বিয়ে করছি, এখনই করছি, পুরুত রাখো। কিন্তু আমি আগেই বলে রাখছি, অলরেডি আমার একটা বাঙালি স্ত্রী আর একটা খোট্টা জড়ু আছে। ষড়শী যদি 3 নম্বর সহধর্মিনী হতে চায়, তাহলে আপত্তি আর কিসের? সবাই মিলে এক বিছানায় শুতে হবে কিন্তু। ষড়শী বলল, তোর দূর করে দাও এই হতভাগা মাতালটাকে। ঝিন্টুর আদেশে পিশাচ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল। ঝিন্টু বললে, আচ্ছা পিসিমা, তোমার আপিসে তো অনেক ভালো ভালো বাবু আছে, তাদের একজনকে আনাও না। একটু ভেবে ষড়শী বলল, আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগিন বাড়ুচের স্ত্রী 2 বছর হলো মারা গেছে। যোগিনবাবু লোকটিও ভালো, তবে কালচার্ড না, একটু বয়সও হয়েছে, বড্ড তামাক খায়, কথা বললে যেন হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে। তা কি আর করা যাবে, অত খুঁত ধরলে তো চলে না, সব পুরুষই মোরললে স্টার্টি। কিন্তু যোগিনবাবু কি রাজি হবেন? মোটা বরপণ পেলে হয়তো। ঝিন্টু বলল, বরপণ কি গো, গয়নার টাকা? সে তুমি ভেবো না পিসি, আমি সব ঠিক করে দিচ্ছি। চিমটে বাজিয়ে পিশাচকে ডেকে ঝিন্টু বলল, পিসিমার আপিসে সেই যে যোগিন মারুচে কাজ করে, ও পিসিমা ঠিকানাটা কি? হ্যাঁ, 3 নম্বর বেচু মিস্ত্রি লেন, সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো। আর শোনো, পিসিমাকে 1 গাদা গয়না আর টাকা দাও।
ষোড়শীর সর্বাঙ্গ মোটা মোটা সোনার গহনায় ভরিয়া গেল। 5টা থলিও ছনাত করে তার পায়ের সামনে পড়ল। পিশাচ চলে গেল। একটা থলি তুলে ষোড়শী বলল, ও মা, সের 5-6 তো ওজন হবেই। ঝিন্টু বলল, 500 টাকায় 6 সের, 1000 টাকায় 12.5 লাখ টাকায় 31 মণ 1.5। জ্ঞানের সিন্ধুক বইতে আছে, আমি পড়েছি। পিশাচ যোগিন মারুজ্জেকে পাঁজাকোলা করে এনে মেঝেতে ফেলল। ঝিন্টু বলল, এও কি নেশা করে আছে নাকি? পিশাচ বলল, নেশা নয় খোকা বাবু, অজ্ঞান করে নিয়ে এসেছি, একটু ঠেলা দিলেই চাঙ্গা হবে। থামো, আগে আমি সরে পড়ি, নয়তো আমাকে দেখে আবার ভিড়মি খাবে। ঠেলা খেয়ে যোগেন মারুজ্জে উঠে বসলেন। হাই তুলে তুড়ি দিয়ে বললেন, দুর্গা দুর্গা, এ কি, এ আমি কোথায়? এ কি মিস ষোড়শী মুখুজ্জে, আপনি এখানে কেন? উফ, কত গয়না পড়েছেন। আমি কি আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি? কি ব্যাপার বলুন তো? মুখ নিচু করে ষোড়শী বলল, খোকা, আমি পারবো না, তুই বল। ঝিন্টু বলল, স্যার, আপনি আমার ষোড়শী পিসিমাকে বিয়ে করুন। ইনি আইবুড়ো মেয়ে, বয়স হবে 25। দেখছেন তো কত গয়না, আবার 5 থলি টাকাও আছে, একটা 5-6 সের। যোগিনবাবু বললেন, বাহ খোকা বাহ, তুমি নিজেই শালঙ্কারা পিসিকে সম্প্রদান করছো। তা অমত আমার নেই। সত্যি বলতে মিস মুখার্জির ওপর আমার একটু টানও ছিল, তবে কিনা ইনি হলেন মডার্ন মহিলা, তাই আমি এগুতে ভরসা পাইনি। গয়নাগুলো বড্ড সে গেলে, কিন্তু বেশ ভারী মনে হচ্ছে। বেচে দিয়ে নতুন ডিজাইনার করালেই চলবে। কিন্তু ব্যাপারটা যে কিছুই বুঝতে পারছি না, আমি এখানে এলুম কি করে? ষোড়শী বলল, সে কথা পরে শুনবেন, এখন বাড়ি যান। কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন। এই আংটিটা আপনি পরুন, তাহলে আর ভুলে যাবেন না। ভুলে যাওয়ার রাজ্য কি, কাল সকালেই তোমার দাদাকে বলবো। তা এখন কটা বেজেছে বলো তো? বলো কি, 11:15? তাই তো, বাড়ি যাব কি করে? ট্রাম, বাস সবই তো বন্ধ। ঝিন্টু বলল, কিছু ভাববেন না স্যার, একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো। যোগিন মারুজ্জে সুবোধ শিশুর ন্যায় শুয়ে পড়ে চোখ বুঝলেন। শিবামুখী চিন্টের আওয়াজ শুনে পিশাচ আবার এলো। ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল, একে নিচের বাড়ি পৌঁছে দাও। 12টা বাজল। ষোড়শী বলল, দাদা বৌদি এসে পড়বে, চাই গয়নাগুলো খুলে ফেলিকে। টাকার থলিগুলো তো তুলে রাখতে হবে। তোর মোটে বুদ্ধি নেই, টাকা নাচে নোট চাইলি না কেন? ঝিন্টু বাবা আমার, কোনো কথা কাউকেও বলিস না যেন। না না, বলবো না। এই যা, ডুন্ডু দাসের কাছে একটা বেজি চেয়ে নিতেই ভুলে গেছি। জানো পিসিমা, আমাদের স্কুলের দারোয়ান রামভজনের কেমন একটা চমৎকার বেজি আছে, খুব পোষা, কাঁধের ওপর নেপটে থাকে। তুই ভাবিস নে খোকা, যত বেজি চাস তোর পিসে মশাই তোকে কিনে দেবে। নে নে, এবার শুয়ে পড়, তুই আর জ্বর খায়ে জাগিস নে। কোথায় আর জ্বর পিসিমা, সে তো ঢুন্ডু দাসকে দেখেই সেরে গেছে। হ্যাঁ রে খোকা, আমরা স্বপ্ন দেখছি না তো? সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গহনা টাকা সব উড়ে গেছে। খেলোই বা উড়ে, যোগিনবাবু আবার করিয়ে দেবে, টাকাও দেবে। যোগিনবাবু যদি উড়ে যায়? ছাককে উড়ে, তুমি মটর ভাজাটা একটু খেয়ে দেখো না, কেমন কুরকুরে, বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো, তাহলে তো আর কিছুতেই উড়ে যেতে পারবে না। এইখানে, ঠিক এইখানে নিষ্ঠুর লেখক লেখা শেষ করলেন। ভাবলেন না একবারও যে আমার কি হবে? ভাবলেন না এই মাঝরাতে আমি মটর ভাজা কোথা থেকে পাবো? জানেন আপনারা, এমন আমার কপাল, যখনই আমি রাত্রিবেলা রিল স্ক্রল করতে যাই, আমার ফিডে আসে স্প্যানিশ অমলেট আর বিরিয়ানির রিল। সেই দুঃখে আমি রাতের বেলা রিল দেখাই ছেড়ে দিয়েছি। কিন্তু তা সত্ত্বেও রাতে গল্প রেকর্ড করতে গিয়ে এই যে শ্রীমান ঝিন্টু কুমার আমায় মাঝরাতে মটর ভাজার লোভ দেখিয়ে দিলেন, তার কি করা যায়? যাই চুরি করে আনি। নিজের রান্নাঘরে যদি না পাই, আপনাদের রান্নাঘরেও কিন্তু গিয়ে ঢুকতে পারি,
দেখতে পেলে চেঁচাবেন না যেন। আর কিচ্ছু করব না, আমি মোটর ভাজার কৌটোটা নিয়েই চলে যাব। সকলে ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, গুড নাইট।